ঢাকা ২ সিটিতেই শতভাগ বর্জ্য অপসারণের দাবি করা হলেও বাস্তবতা ভিন্ন। ডিএসসিসিতে বেশ কিছু এলাকায় জমে আছে বর্জ্য, ফলে দুর্গন্ধে স্থানীয়রা পড়েছেন দুর্ভোগে। যদিও গত কয়েক বছরের তুলনায় এবার বর্জ্য অপসারণে এসেছে গতি। এবার দক্ষিণ সিটিতে ৩০,০০০ টন বর্জ্য অপসারণের লক্ষ্য রয়েছে। অন্যদিকে উত্তর সিটিতেও কার্যক্রম চলমান রয়েছে। ডিএনসিসিতে কোরবানির প্রথম দিনে প্রায় ৯,২০০ টন বর্জ্য উৎপন্ন হয়েছে, যার মধ্যে ৭,৮০০ টন ল্যান্ডফিল্ডে ডাম্পিং করার দাবি কর্তৃপক্ষের। ২ সিটিতে কাজ করছে ২০,০০০-এরও বেশি লোকবল। ময়লাগুলা এখানে মানে থাকা অবস্থায় দোকানের আশপাশে যখনই আসি মনে দুর্গন্ধ, আর মনে করেন যখনই যে আসতেছে হাতে করে কিছু নিয়ে এসে এখানে ফালাইতেছে। জনদুর্ভোগ তো এটা বুঝিনি, মানুষ হাঁটা চলা ঘ্রাণ মানুষ, এই জন্য তো মানুষের খুবই কষ্ট হয়। পুরা মহল্লার ময়লা জমতে থাকে, সবাই আইনে এখানে ফালা কিছুক্ষণ পর পর। আর গাড়ি তো আর ময়লা গাড়ি তো আর সবসময় আসে না। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার খবর আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, গুলশান এলাকার বর্জ্য ব্যবস্থাপনার খবর আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন, বা আশপাশের এলাকার কি অবস্থা সব মিলিয়ে যদি দেখে থাকেন। দৃষ্টি, গুলশানের যে বর্জ্য ব্যবস্থাপনা, এটি এর আগে যে সকল চিত্র আমরা দেখিয়েছি রাজধানীর অন্যান্য জায়গায়, এখানেও ঠিক সেরকমই। গতকালকের এক পশলা বৃষ্টি, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের প্রচেষ্টা এবং যারা এবার কুরবানি করেছেন ঈদে, তাদের যে সচেতনতা, সব কিছু মিলিয়ে এবারের যে বর্জ্য ব্যবস্থাপনা সেটি কিন্তু খুব ইতিবাচকভাবেই দেখছে এই ঢাকা শহরের বসবাসরত মানুষেরা। আমরা দেখেছি যে গতকালকে কিন্তু 19,000 টন বর্জ্য কিন্তু অপসারণ করা হয়েছে, এবং আজকে যেহেতু বর্জ্য কিছুটা হলেও বাকি ছিল, 12 ঘন্টা অপসারণের কথা থাকলেও কিছু বর্জ্য যেহেতু বাকি ছিল, সেগুলো আমরা যেখানে যেখানে গিয়েছি দেখেছি পরিচ্ছন্নতা কর্মীরা আজকেও সেই বর্জ্যগুলো নিয়ে যাচ্ছে ঢাকা শহরের স্টেশনগুলোতে। এবং ঢাকা শহর থেকে যখন এই বর্জ্যগুলো উত্তর সিটি কর্পোরেশনের যে সকল বর্জ্য রয়েছে সেগুলো যখন আমিনবাজার ল্যান্ডফিলে নেওয়া হবে, ঠিক সেই সময় সেগুলো মেপে দেখা হবে, এবং তখনই কিন্তু সেই পরিসংখ্যানটা পাওয়া যাবে যখন নিয়ে যাবে যে কী পরিমাণ বর্জ্য আজকে ঢাকা থেকে ল্যান্ডফিলে নেওয়া হবে। এবং আজকে আমরা এর আগেও বলেছিলাম যে আজকে উত্তর সিটি কর্পোরেশন আমাদেরকে যেটি জানিয়েছে, তারা বলেছে যে আজকে যেহেতু দ্বিতীয় দিনের মতো কুরবানি করছে মানুষজন, যে সেই জন্য কিন্তু দ্বিতীয় দফায় কিন্তু আজকেও কুরবানির বর্জ্য অপসারণ করবে সিটি কর্পোরেশনের কর্মীরা। এবং এই বর্জ্য অপসারণের যে কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনার যে কার্যক্রম, এটি আগামীকালকে বিকেল 3টায় কিন্তু আনুষ্ঠানিকভাবে এই উত্তর সিটি কর্পোরেশন সমাপ্ত ঘোষণা করবে। এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আগের সময়গুলোতে নগরবাসীর অভিযোগ থাকলেও এবারে কিন্তু নগরবাসীর অভিযোগ কম। তারা যেটি বলেছে যে সঠিক সময় মতোই কিন্তু বর্জ্য নিয়ে গেছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা, এবং যার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কারণে মানুষেরও কিন্তু রাস্তা চলাচলে দুর্গন্ধের কারণে ভোগান্তির শিকার হচ্ছে না। সব মিলিয়ে ইতিবাচকভাবে দেখছে এই নগরবাসী বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। জি মাহবুব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে আমরা ফিরবো আবার আপনার কাছে। এদিকে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব টিপু সুলতান জানান, চামড়া শিল্পের উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তা না হলে অভিযোগ কখনোই শেষ হবে না। যদি এটাকে খুব শিথিল পর্যায়ে আনার জন্য চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদের সমন্বয়ের প্রয়োজন। কোঅর্ডিনেট করতে হবে আমাদেরকে। প্রত্যেক সেক্টর থেকে 2 জন করে 10 জন যদি ফুল টিম করে দেওয়া হয় হোল দ্য ইয়ারে চামড়ার প্যাট্রোনাইজ করার জন্য, চামড়ার তদারকি করার জন্য, তাইলেই সম্ভব এটাকে ডেভেলপমেন্ট এবং উন্নতি। আদারওয়াইজ এটা সম্পূর্ণ ডিজাস্টার আমি দেখতেছি। দর্শক, চামড়া সংগ্রহ, কেনাবেচা এবং সব মিলিয়ে আপনাদেরকে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব। পোস্তা থেকে আমাদের সহকর্মী ইফতেখার আলম আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ইফতি, কি অবস্থা দেখছেন এখন কেনাবেচার সব মিলিয়ে আসলে জানতে চাচ্ছি কেমন প্রস্তুতি, এছাড়াও আর কি কি আছে জানানোর মতো? দৃষ্টি, যে জিনিসটি লক্ষণীয় সেটি হচ্ছে এখন পর্যন্ত গতকাল এবং আজকে মিলিয়ে যে ধরনের চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা, গতকাল কিন্তু বলা হয়েছিল প্রায় 75 থেকে 85% হয়তো বা চামড়া লক্ষ্যমাত্রা অর্জিত হবে, কিন্তু আজকেও সব মিলিয়ে 20% অর্থাৎ 20% একটা গ্যাপ থাকবে। 80 থেকে 85 লাখ কাঁচা চামড়া সংগ্রহ হয়েছে
লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পোস্তার জন্য, সেটি আসলে তারা বলছে যে যেহেতু উচ্চ মূল্যস্ফীতি রয়েছে, সেই সাথে রয়েছে কোরবানি না দেওয়ার যে বিষয়টুকু, সেটিও কিন্তু এবার সবচেয়ে বেশি ছিল। সব মিলিয়ে কিন্তু 20% চামড়া কম, কাঁচা চামড়া এখানে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। দেখা যাক বাকিটা কতটুকু হয়, অথবা আজকের মধ্যে শেষ হয়ে যাবে। কালকে তৃতীয় দিনে খুব একটা কোরবানি হয় না, যতটুকু হয় সেটা আসলে তারা গুনে নিতে পারেন যে কতজন আসবে বা কতটুকু হবে, একটা ধারণা থাকে। এখন যে অবস্থা পোস্তার মধ্যে, সেটি হচ্ছে কাঁচা চামড়া লবণজাত যে প্রক্রিয়াটা গতকাল থেকে শুরু হয়েছে সেটি চলছে। আজকে কিছু চামড়া বিক্রি হচ্ছে। গড় দাম আসলে কাঁচা চামড়ার যে ব্যবসায়ীরা আছেন তারা লবণ দেওয়ার আগে গড় দাম কিন্তু চামড়ার মান এবং ধরন অনুযায়ী 400 থেকে 900 টাকার ভিতরে কিন্তু তারা এই জিনিসটা দিচ্ছেন। আবার যারা বিক্রি করতে আসছেন তারাও কিন্তু এর থেকে বেশি দামে কিনছেন বলে কিন্তু তারা বলছেন, কিন্তু সেই অভিযোগগুলোর একটাই কথা যে দামে কিনছি সে দামে বিক্রি করতে পারছে না। প্রতি বছরের মতো সেই অভিযোগ এখনও রয়ে গেছে। বড় কোনো ধরনের পরিবর্তন নেই। পরিবর্তনের যে জিনিসগুলো সেগুলো কিন্তু তারা হাইড অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন বারবারই বলছেন যে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কাজের ক্ষেত্রগুলো রয়েছে, জায়গাগুলো রয়েছে, সেগুলো বাছাই করতে হবে, সমস্যাগুলো সমাধান করতে হবে, বেরিয়ে আসতে হবে টাকা না দেওয়ার প্রবণতা থেকে, টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার প্রবণতা থেকে। ট্যানারিগুলো যে ধরনের টাকা বাকি রেখেছে, তাদের মোটামুটি দেখা যায় 50% হয়তো বা তারা কেউ যদি ট্যানারি বাকি রেখে থাকে বা নিয়ে থাকে, বাকিটা কিন্তু টাকা দেওয়ার যে বিষয়টুকু হচ্ছে এক সিজন শেষ হয়ে আরেকটা সিজন চলে আসে, মৌসুমটা শেষ হয়ে যায়, কিন্তু বাকি টাকার অর্থ যারা ব্যবসায়ী আছেন এখানে যারা আছেন তারা পায় না। সেই অভিযোগ কিন্তু এখনও এবারও রয়েছে। অন্যান্য তারা যারা দিচ্ছেন যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো কিন্তু সমাধানের চেষ্টা করা হচ্ছে, তবে চেষ্টা আসলে কতটুকু সফল হবে সেটি আসলে মূল কথা। তবে সব মিলিয়ে বলা যায় যে চামড়া যে গত বছরের তুলনায় এবছরের খুব বেশি যে বড় পার্থক্য সেটি নেই, কিন্তু পার্থক্য যেটি হয়েছে কোরবানির সংখ্যা কমেছে, মূল্যস্ফীতি বেড়েছে, চামড়া এসেছে কম। সেই সাথে চামড়া যে ধরনের লক্ষ্যমাত্রা ছিল তার থেকে 20% কম হবে। দাম নিয়ে সমস্যা যেটা সেটা চলমান, সেটা আসলে কবে সমাধান হবে সেটা আসলে এখানের কি ট্যানারি মালিক বলেন, মৌসুমী ব্যবসায়ী বলেন, এখন যারা আছে বলেন, তারা কখনোই আসলে সমাধানের পথের দিকে যাবেন কি না সেটাও কিন্তু ভবিষ্যৎ কী হবে সেটা বলে দেবে। দৃষ্টি। ইফতেখার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু ঢাকার বাইরে দিনাজপুরের চামড়া সংগ্রহ এবং বেচা কেনার খবর জানবো। বিপুল সরকার সানি যুক্ত হচ্ছেন। সানি, কি অবস্থা সেখানকার? গত কয়েক বছরে দিনাজপুরে যে চামড়ার বাজারে যে অবস্থা ছিল, এবারে কিন্তু চামড়ার বাজারের অবস্থাটা কিছুটা উন্নত। অর্থাৎ গত বছরে যে গরুর চামড়া যে দামে বিক্রি হয়েছে, এবারে কিন্তু প্রতিটি পিস গরুর চামড়া গত বছরের তুলনায় 200 থেকে 300 টাকা বেশি দামে বিক্রি হয়েছে। তবে বরাবরের মতো খাসির চামড়া কিন্তু একেবারেই কোনো মূল্যহীন, কোনো মূল্য নেই। এবং আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে খাসির চামড়া একেবারেই ফেলে রাখা হয়েছে, এবং এতে কিন্তু মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছে। আর যেটা বলা হয়েছিল যে বর্জ্য ব্যবস্থাপনা দ্রুতই নিরসন করা হবে, কিন্তু এই জায়গায় এই বাজারে কিন্তু খুবই খারাপ একটা অবস্থা। এবং স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, স্থানীয় যে জানিয়েছেন যে রাত থেকে এই যে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, যে খাসির চামড়া বিক্রি হয়নি একেবারেই, ফলে যারা খাসির চামড়া এখানে নিয়ে এসেছিলেন তারা এই রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে গেছেন। এখানে যারা আছেন বা এখানে ব্যবসায়ীরা তাদের কর্মচারীদের কিছু স্তূপ করে রাখছেন, এবং তারা তাদেরকে পৌরসভাকে বলেছেন যে এই চামড়াগুলো যেন নিয়ে যাওয়া হয়, এখান থেকে অপসারণ করা হয়, কিন্তু সেটা কিন্তু হয়নি। এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আসলে খাসির চামড়ার একটা চাহিদা নাই, যার ফলে কিন্তু তারা এই খাসির চামড়া কিনছেন না। আর যে গরুর চামড়ার যে বিষয়টি, গরুর চামড়া তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে ট্যানারি মালিকদের কাছে একটা পাওনা রয়েছে, একই সাথে লবণের দাম বেড়েছে, শ্রমিকের মূল্য বেড়েছে, সেই অনুযায়ী কিন্তু আসলে চামড়া যেই হারে মানে বাড়ার কথা সেইবারে এইবারে বাড়ে নাই। তবে তারা আশা করছেন যে দ্রুতই এই সংকটটা নিরসন হবে এবং সরকার এই ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। জি সানি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা এবং ঢাকার বাইরের চামড়া সংগ্রহ এবং কেনা বেচার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, এবার আমরা একটু ঈদ বিনোদনের খবর আপনাদেরকে জানাতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জিনিয়া কবির সূচনা হাসান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সূচনা, ঈদের পরদিন সবসময় আমরা জানি যে বিনোদন কেন্দ্রগুলোতে একটু ভিড় বেশি থাকে, এবার একটি লম্বা ছুটি পড়েছে, কি অবস্থা দেখছেন, আপনি কোথায় আছেন সব মিলিয়ে বলবেন। দৃষ্টি, প্রথমে আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং আপনি দেখতেই পাচ্ছেন আমি এখন আছি যে চিড়িয়াখানার একদম মেইন ফটকের সামনে। যেহেতু উৎসব মুখর একটা পরিবেশ এবং উৎসবকে ঘিরে আসলে এই বিনোদন কেন্দ্রগুলো বিশেষভাবে আয়োজন থাকে। যেমন সকাল থেকে শুরু করে যদি বলি, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আসলে চিড়িয়াখানাটা খোলা থাকবে। এবং দেখতেই পাচ্ছেন যে যদি চিড়িয়াখানার মূল ফটক থেকে যদি আমরা ঢুকি তাহলে তার বাঁ পাশে আসলে দেখা যাবে আসলে হরিণের খাঁচা। এবং প্রচণ্ড গরম, যদি বলি
প্রচণ্ড গরমে আসলে মানুষের উপচে পড়া ভিড় এবং সময় গড়ার সাথে সাথে আসলে দেখা যাচ্ছে যে যারা দর্শনার্থী রয়েছেন তাদের কিন্তু ভিড়ের কিন্তু কমতি নেই। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেউ পরিবার পরিজন, কেউ আসলে দেখা যাচ্ছে ছোট্ট পরিবারের ছোট্ট সদস্যদের সাথে নিয়ে এখানে এসেছেন এবং বিশেষ করে বাচ্চাদের মধ্যে আসলে উৎসাহ দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে তারা পাঠ্যপুস্তকে যেই সব পশু প্রাণী দেখেছে সেটা আসলে বাস্তবে দেখার জন্যই তারা আসলে বাবা মায়েদের সাথে এখানে এসেছে এবং বেলা গড়ার সাথে সাথেই কিন্তু ভিড় চোখে পড়ছে। এবং যদি বলি মেইন ফটকের সামনে যে এখানে যে ভিড় গেটটা রয়েছে, গেটের সামনে কিন্তু মানুষের ঢল বলতে গেলে, এবং গেটের পাশেই কিন্তু ডান পাশে আসলে ঢোকার আগে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে অনেকগুলো এবং প্রতিটা টিকিট কাউন্টারে কিন্তু মানুষের উপচে ভরা ভিড়। যদিও বলছি যে আবহাওয়ার একটা কথা যে প্রচণ্ড গরম, কিন্তু গরমকে উপেক্ষা করে মানুষের ভিড়ের আসলে কমতি নেই এবং এখানে যারা দায়িত্বে আছেন তারা বলছেন যে সকাল থেকে আসলে মানুষের উপচে পড়া ভিড়। যেহেতু ঈদুল আজহার প্রথম দিনে পশু কুরবানির একটা ব্যাপার থাকে, তো অনেকে ওই দিন আসলে বের হননি। সেই ক্ষেত্রে আসলে ঈদের দ্বিতীয় দিনে আসলে চিড়িয়াখানার ভিড় চোখে পড়ছে এবং এখানে অনেকেই রয়েছেন। এবং যদি বলি যে আমার এখানে তারা বলছেন সময় গড়ার সাথে সাথে আসলে ভিড় আরও বেশি বাড়বে এমনটাই জানাচ্ছেন এখানে দায়িত্বরত যারা রয়েছেন। এবং দৃষ্টি যদি বলি যে আমার এখানে এই সময়ের কথা যদি বলি, সব কিছুর কথা বলি, উৎসবমুখর পরিবেশকে উদযাপন করার জন্যই আসলে যারা ব্যস্ত থাকেন তারা আসলে পরিবারকে সময় দেওয়ার জন্য এইসব বিনোদন কেন্দ্রে এসে আসলে উপস্থিত হন। এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। জি, সূচনা হাসান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে ফিরবো আবারও আপনাদের কাছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। করোনা সংক্রমণের হার বাড়ছে উল্লেখ করে জনসমাগমপূর্ণ এলাকার সকলকে মাস্ক পরতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে এই অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিলে দেশে 23 জন কোভিড আক্রান্ত হয়েছিলেন, কিন্তু মে মাসে এই সংখ্যা বেড়ে হয় 86। গেল 5 জুন করোনায় আক্রান্ত হয়ে একজন মারা যান। ঢাকার বাইরের বিনোদনের খবর আমরা জানবো। চট্টগ্রামের ঈদ বিনোদনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর এবং বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইবেন, কি অবস্থা চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে? কেমন ভিড় দেখছেন? সবাই কি বলছে, সব মিলিয়ে বলবেন। দৃষ্টি, ঈদের দিন মানুষ পশু কোরবানি নিয়ে ব্যস্ত থাকলেও ঈদের দ্বিতীয় দিনে কিন্তু পরিবার পরিজন নিয়ে তারা বের হয়ে গেছেন। এই যে কড়া রোদের মধ্যেও তা পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলে কিন্তু ঘুরতে এসেছেন। আমি আছি এই মুহূর্তে সি ওয়ার্ল্ডে, যেখানে হাজারো দর্শনার্থী তারা ঈদের সময়কে উপভোগ করছেন। আর এছাড়া নগরীর অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, শিশু পার্ক রয়েছে একটি, পাশাপাশি রয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত, সব জায়গায় কিন্তু আসলে মানুষের যে একটি উপচে পড়া ভিড় সেটি লক্ষ্য করা যাচ্ছে। তবে বিকেল নাগাদ, অর্থাৎ দুপুর গড়িয়ে বিকেল নাগাদ কিন্তু এই ভিড় আরও বাড়বে, যেহেতু এখন রোদের মধ্যে অনেকেই আসলে রোদকে ভয় পেয়ে একটু দূরে থাকছেন। যখনই রোদ নামা শুরু করবে তখনই কিন্তু দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে। আমি একটু যদি কথা বলি এখানে যারা যিনি সি ওয়ার্ল্ড, আপনারা সি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনারা কি প্রস্তুতি নিয়েছেন? বিশ্বজিৎ ঘোষ, আপনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন, এখানে আপনার কি কি প্রস্তুতি রয়েছে? আপনারা জানেন যে ঈদের সময় যে ক্রাউডটা বেশি হয়, এখানে উপচে পড়া ভিড় থাকে, যেটা বললেন রোদের কারণে এখন একটু কম আসছে, কিন্তু হয়তো দুপুর গড়িয়ে বিকালের দিকে আরও বেশি আসবে। আমাদের প্রধান প্রস্তুতি যেটা থাকে সেটা হচ্ছে যে এখানে যেন কোনো রকম সমস্যা তৈরি না হয় উপচে পড়া ভিড়ের মাধ্যমে। আর প্যাকেজ দিচ্ছি, এটা অনেক সময় ধরে লোকজন আসে, তো এখানে যে অনেক সময় ধরে থাকলে তাদের একটা খাবারের প্রয়োজন হয়। প্রবেশ রাইডের সাথে আমরা খাবারটাকে যোগ করে প্যাকেজ করেছি। প্যাকেজ দর্শনার্থীরা একটু সুলভ মূল্যে যেন তা উপভোগ করতে পারে, সেদিকটাই আমরা বেশি নজর দিয়েছি। অসংখ্য ধন্যবাদ। এছাড়া আমরা আসলে নগরীতে বিনোদন কেন্দ্র বলতে খুব কমই আছে, যেটা ফয়েজ লেক, সি ওয়ার্ল্ড, আর এছাড়া পতেঙ্গা সমুদ্র সৈকত সহ সমুদ্রের যে ধার, সে কয়েকটি বিচ আছে, সেগুলোতে মানুষের মূলত উপচে পড়া ভিড় থাকে। আর এই যে এই ঈদের সময় বিনোদন কেন্দ্রগুলোতে মানুষ যখন ঘুরতে আসে তখন যেন নিরাপত্তার ব্যবস্থা যেটি, সেটিও আসলে আমরা কোথাও নিরাপত্তার ঘাটতি যেটি, সেটি আসলে দেখিনি। সব জায়গায় মানুষ নিরাপদে স্বাচ্ছন্দ্যে আসলে ঘোরাফেরা করছেন। আর যখন সন্ধ্যার পর মূলত হচ্ছে যে কি যে পার্কগুলো আছে, সেই পার্কগুলোতে আসলে মানুষের কিছুটা চলাফেরা এবং
মানুষের ভিড় বাড়বে। আর এছাড়া এখন দিনে হচ্ছে থেকে সমুদ্র সৈকত আর যে সি ওয়ার্ল্ড ফজলেক এগুলোতে মানুষ ঘোরাফেরা করছে। দৃষ্টি জি ইভেন ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু বান্দরবানের খবর জানতে চাই। ইয়াসিন, কি অবস্থা বান্দরবানে, কেমন ভিড় দেখছেন, সব মিলিয়ে কেমন প্রস্তুতি রাখা হয়েছে পর্যটকদেরকে ওয়েলকাম করার জন্য, সব মিলিয়ে বলবেন। দৃষ্টি আসলে পর্যটন নগরী বান্দরবান এমনিতেই প্রতি বছর শীত বর্ষার সময় এই সময়টাতে প্রকৃতি নতুন রূপে আসলে সাজে। তার মধ্যে পড়েছে ঈদের এই ছুটি, আজকে ঈদের ছুটির দ্বিতীয় দিন। আসলে বলতে গেলে মানুষের বিভিন্ন জায়গা থেকে গতকালকে আসারও পর্যটক আসেনি। আজকেও আমরা সকাল থেকে দেখেছি ঢাকা থেকে খুলনা, রাজশাহী বিভিন্ন জায়গা থেকে পর্যটক যারা এসেছে তারা দুর্গম পর্যটক স্পটগুলোতে তারা ঘুরতে গিয়েছে। আমরা সকাল থেকে মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, প্রান্তিক লেক সহ বিভিন্ন পর্যটক স্পটগুলোতে দেখেছি ধীরে ধীরে পর্যটকের আনাগোনা বাড়ছে। হোটেল মোটেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে প্রথম দিকে তাদের আশা অনুরূপ ঈদের দিন এবং আজকে বুকিংটা কম থাকলো। আগামীকাল থেকে 14 তারিখ পর্যন্ত তাদের ব্যাপক প্রায় 70% বুকিং রয়েছে বলে তারা জানিয়েছে এবং গাড়ি যেগুলো পর্যটন সংশ্লিষ্ট পরিবহন হয়েছে সেগুলোতে আসলে বুকিং রয়েছে। বিশেষ করে প্রায় 13 থেকে 14 মাস পর বান্দরবানের রুমা এবং তানসি উপজেলা পর্যটন স্পটগুলো বটালেক, তিনজোর মুখ, তমাতঙ্গি সহ বিভিন্ন পর্যটন স্পট উন্মুক্ত করে দেওয়ার কারণে পর্যটকের আনাগোনা অনেকটা বেড়েছে বলে এখানকার মানুষ আমাদেরকে জানিয়েছে যারা পর্যটন সংশ্লিষ্টরা। আমরা দেখেছি এটিকে কেন্দ্র করে বান্দরবানের বিভিন্ন হোটেল মোটেলগুলোকে আধুনিকায়ন করা হয়েছে, বিভিন্ন পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে পর্যটকদের নিরাপত্তার জন্য বিভিন্ন পর্যটন স্পটগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি যেমন রাখা হয়েছে, পাশাপাশি পুলিশ, জেলা পুলিশের পক্ষ থেকেও বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে যাতে পর্যটকরা কোনো ধরনের বিপাকে না পড়ে। সব মিলিয়ে কিন্তু ধীরে ধীরে পর্যটকের আনাগোনা বাড়ছে। বিকাল নাগাদ আরো বেশি পর্যটক বাড়তে পারে বলে মনে করছে পর্যটন সংশ্লিষ্টরা। ইয়াসিনুল হাকিম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকার বাইরের বিনোদন কেন্দ্রের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। শহরটিতে অবৈধ অভিবাসী আটক অভিযানের জেরে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। অবিলম্বে এই অভিযান থামানোর দাবিতে রাস্তায় নেমেছে একাধিক মানবাধিকার সংস্থা। শুক্রবার অভিবাসন ও শুল্ক বিভাগ সামরিক কায়দায় অভিযানে নামলে প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয় তাদের। পরে তা এক পর্যায়ে পাল্টাপাল্টি সংঘর্ষে রূপ নেয়। ইট পাটকেল ছুঁড়ে বিক্ষোভকারীদের অনেককেই সরকারি ভবন ভাঙচুর করতে দেখা যায়। টিয়ার শেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিক্ষোভস্থল থেকে অন্তত 44 জনকে গ্রেফতার করা হয়, মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে এখন ঢাকায় সিঙ্গাপুর ফুটবল দল। রাত 11:15টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় দলটিকে বহনকারী বিমান। এর আগে সফররতরা মালদ্বীপের বিপক্ষে খেলেছে একটি প্রীতি ম্যাচ। ঘরের মাঠে ম্যাচটিতে 3-1 গোলে জয় পায় সিঙ্গাপুর। আজ বিকেলে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে অনুশীলন করার কথা রয়েছে তাদের। আর ম্যাচের আগের দিন নিয়ম অনুযায়ী ম্যাচ ভেন্যুতে থাকছে অনুশীলনের সুযোগ। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে সিঙ্গাপুর। দর্শক, এই ছিল দুপুর 1টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আর ওয়েবসাইট। ধন্যবাদ সবাইকে।